আমরা পরিষ্কার করে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর থেকে, তার বক্তব্যের থেকে যেটা পাই বা যা শুনে আসছি, রবীন্দ্র নজরুলের বাংলা, সেই বাংলায় আমার একদম সরাসরি প্রশ্ন থাকবে, বাঙালি কি কম পড়িয়াছে যার কারণে অন্য জায়গা থেকে প্রার্থী আনতে হচ্ছে, গুজরাট থেকে? এবং কীর্তি আজাদের কথাও যদি আমরা ধরি, কি চিত্রটা দাঁড়াচ্ছে? বাংলা একখানা অনন্য রাজ্য, মানে অন্য কোনো রাজ্য পাবে না। এই তো বিভিন্ন রাজ্যে তো প্রার্থী তালিকা অ্যানাউন্স হচ্ছে বিভিন্ন দলের, ঠিক আছে। গুজরাটে একখানা নন গুজরাটি প্রার্থী দেখা হতো। হ্যাঁ, যদি না এরকম মানে সুপার প্রার্থী হয়, যেরকম ওয়ায়ানাডে কেরালায় রাহুল গান্ধী, সে কেরালার নয়, ঠিক আছে, বা বেনারসে যদি নরেন্দ্র মোদী দাঁড়ায়, এগুলো সুপার প্রার্থী। আমি এটাকে একটা অন্য ক্যাটেগরিতে রাখবো, ঠিক আছে, এটা তোমার সাধারণ ক্যাটেগরি নয়। তামিলনাড়ুতে দেখা হতো বিভিন্ন দলের, ওখানে ডিএমকে আছে, বিজেপি আছে, এআইএডিএমকে আছে, সিপিএম আছে, এরা নন তামিল প্রার্থী দিচ্ছে। তুমি কর্ণাটকে দেখা হতো সেখানে নন কন্নড় প্রার্থী দিচ্ছে। তুমি মানে কাশ্মীরে দেখা হতো নন কাশ্মীরি প্রার্থী দিচ্ছে। এগুলো খুব সহজ ব্যাপার। ইউপিতে দেখা হতো মানে এই নরেন্দ্র মোদী এই কেসটা ছাড়া একটা নন তোমার ইউপি নন হিন্দুস্তানি একটা প্রার্থী দিচ্ছে। উড়িষ্যায় দেখা হতো একখানা নন উড়িয়া প্রার্থী দিচ্ছে। এই পশ্চিমবাংলায় আমরা মানে আমি ব্রিগেডের যেটা হলো, যেটা তৃণমূলের, ঠিক আছে, সেখানে আমি দেখলাম 5খানা প্রার্থী। তোমরা 3টে বলছো অনেকে, আমরা 5টা বলছি, ঠিক আছে। এবং একে একে সকলের ডিটেলটা জানা প্রয়োজন। আচ্ছা, এক হচ্ছে শত্রুঘ্ন সিনহা, এর নামই বিহারী বাবু, ঠিক আছে। শত্রুঘ্ন সিনহা যখন বাই ইলেকশনে দাঁড়িয়েছিল তখন বাংলা পক্ষের প্রতিবাদ করেছিল এবং নানা জায়গাকার ভিডিও, কারণ বাঙালি তো আসলে ওদের নিজেদের মধ্যে নিজেদের যাতে কি কি কথা হচ্ছে এগুলো খুব একটা জানতে পারে না। শত্রুঘ্ন সিনহার যে বিহারের যে বাড়ি, যেটা তার কাছে লোকেদের, তোমার মতো একজন সাংবাদিক প্রশ্ন করছিল যে শত্রুঘ্ন সিনহা পশ্চিমবঙ্গ থেকে দাঁড়াচ্ছে, তার কি ব্যাপার? তো বলছে পশ্চিমবঙ্গ থেকে কেন, ও তো এখানকার লোক। মানে তার কাছে এটা স্বাভাবিক, মানে যে ওখানে দাঁড়াচ্ছে কেন। তারপরে এলো কীর্তি আজাদ, ঠিক আছে, সে দেখলাম ব্রিগেডে হাঁটতে পারে না, ধরে ধরে কে নিয়ে যাচ্ছে। যাই হোক, সেটা বয়সটা বড় কথা না, তোমার তার মস্তিষ্ক কারুর যদি সচল থাকে সেটাই একটা জনপ্রতিনিধির জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু কোন জনগণের প্রতিনিধি? বর্ধমান, দুর্গাপুর এই এলাকায় বাঙালি পাওয়া গেল না। তুমি যেটা প্রশ্নটা করলে, বাঙালি পাওয়া গেল না, এগুলো সব কিন্তু বাঙালি মেজরিটি সিট এখনও। এই এখনও কথাটা পরে আমি আরও বিবরণে জানবো, এখনও কিন্তু সামনের দিনে বলা যাচ্ছে না। আর এই চললে তো কীর্তি আজাদ। দেখলাম এই পশ্চিমবঙ্গে বিজেপির যে ইনচার্জ অমিত মালবিয়া, এবং সে বিজেপির আইটি সেলের হেড, সে তখন বার করেছে খুঁড়ে খুঁড়ে যে, এবং সত্য কথাই খুঁড়ে বার করেছে, ভুল কিছু নেই, যে এই কীর্তি আজাদের বাপ যখন বিহারে মুখ্যমন্ত্রী ছিল তখন ভাগলপুরে বাঙালি নারীদের ওপর অত্যাচার ইত্যাদি সেই ব্যাপারে সে কোনো স্টেপ নেয়নি, এবং যারা এগুলো করেছে তারা তখন ওই রুলিং পার্টি বিহারে তার সঙ্গেই অ্যাফিলিয়েটেড। অর্থাৎ সেটা বাঙালি বিদ্বেষী একটা পারিবারিক ঐতিহ্য থেকে আসে, এটাই মূল কথাটা। এর মাধ্যমে অমিত মালব্য যেটা বলার চেষ্টা করলো, কিন্তু না চাইতে যে দুটো জিনিস বলে দিল। এক, বিহারে বাঙালি নারীরা প্রচণ্ডভাবে অত্যাচারিত হয়েছে এবং ভাগলপুর, পূর্ণিয়া, কাটিহার, কিষানগঞ্জ থেকে হাজার হাজার বাঙালিকে বিতাড়িত করা হয়েছে, পালিয়ে এসছে। ঠিক যেরকম বাংলাদেশ থেকে ভয়ে আশঙ্কায় মান প্রাণ সব বাঁচাতে যেরকম হিন্দু বাঙালি চলে এসছে, একই রকমভাবে ভারতের মাটিতে হিন্দু মেজরিটি বিহারে তারা বাঙালিরা এবং হিন্দু বাঙালিরাই সব চলে এসছে। এটা ও ঠিক নিশ্চয়ই বলতে চাইনি, ঠিক আছে। আর যেটা বললো না, যে এই ঘটনার পরে বারবার এই কীর্তি আজাদকে বিজেপি এমপি করেছে।
এই ঘটনা তো কীর্তি আয়াদের এমপি হবার আগের। অর্থাৎ এই যে এই ধান্দাবাজিটা, বদমাইশিটা, এবং সেটা প্রমাণ হলো কিসে, যে পবন সিং। পবন সিং হচ্ছে একটি বাঙালি বিদ্বেষী ভোজপুরি পর্ন স্টার। সে বাঙালি নারীদের, খুব স্পষ্ট করে বাঙালির জানা উচিত, বাঙালি নারীদের মাল বলে, রাঁড় বলে, মানে বিহারে একটা বউ আর এই বাঙ্গাল মে আরেকটা, এই বাঙালি নারীদের কোলে তুলে নাড়াতে চায়। এর মানেটা বাঙালি পুরুষরা আশা করি বুঝবে। বাঙালি নারীদের, বিহারিদের ভাষায় পানি, ওরা তো অধিকাংশ পশ্চিমবঙ্গের বাঙালির মতো জল বলে না, বাঙালি নারীদের পানি সম্বন্ধে তার খুব আগ্রহ, এই নিয়েও তাদের ভিডিও, এবং এগুলোর কোটি কোটি ভিউ। কিন্তু এগুলো হচ্ছে কোথাকার একটা কেউ একখানা সেরকম নয়, এটা একদম মানে সেখানকার জনগণের ফ্যান। এবং সেখানকার জনগণ শুধু না, বিজেপি কিন্তু পবন সিংকে ক্যান্ডিডেট করেছিল হারতে নয়, জিততে। এই যে বিজেপির যে সেন্ট্রাল ইলেকশন কমিটি যা হয়, ঠিক আছে, এটা তো তৃণমূলের মতো কি বলবো, কি অগোছালো পার্টি নয়, টাইট পার্টি। একটা ক্যান্ডিডেট লিস্ট, সেখানে কয়েক ঘন্টা ধরে মিটিং করেছে, অমিত শাহ, নরেন্দ্র মোদী সব প্রেজেন্ট, এবং তারা প্রতিটি ক্যান্ডিডেট স্ক্যান করেছে। ক্যান্ডিডেট বাছাইয়ের আগে তাকে একদম 360 ডিগ্রি থেকে ঘুরে ঘুরে দেখা। ফলে সেখানে বাঙালির কাছে আজকে আমাদের যেটা অসহ্য মনে হচ্ছে, যেটা কী করে হয় যে বাঙালি জাতির এত বড় অপমান, এটাই তার পজিটিভ পয়েন্ট হিসেবে এসছে। যে আসানসোলটা দেখো তো প্রায় বিহার হয়ে গেছে। ফলে এই বাঙ্গালওয়ালি মাল, বাঙ্গালওয়ালি সিল টুটালি, মানে বুঝতে পারছো, এই ধরনের চেতনায় থাকা লোকজন ওখানে লাখ লাখ ঢুকে গেছে। ঘন্টায় ঘন্টায় বাস আছে, মানে মিনিটে মিনিটে বাস আছে, ঘন্টায় ঘন্টায় ট্রেন আছে। কোনো বিএসএফ নেই পশ্চিমবঙ্গ বিহারের মধ্যে, যেরকম বাংলাদেশ বর্ডারের সাথে আছে। এবং এ একা নয়, রবি কিষেন বলে একটা, সেও এই টাইপের, এই বাঙালি বিদ্বেষী আরও সব নানা লিস্ট আছে, আমরা বাংলা পক্ষ থেকে সব বার করেছি। সে অলরেডি এমপি। আরেকটা আছে কি তেওয়ারি, ঠিক আছে, ভুলে যাচ্ছি নামটা। সে তোমার দিল্লিতে, সেও এইসব করে, সে দিল্লিতে চিফ মিনিস্টার ফেস ছিল, বিহারের লোক। মনোজ তিওয়ারি তো এখানকার, এখানকার এই সবই, বুঝতে পেরেছো তো? এই যে যাদের ভিত্তিতে পবন সিংকে করেছিল এরাই। এবার পবন সিং সেটা থেকে বাঙালি বিজেপি যেটা ক্যালকুলেট করতে পারেনি, যে এখন বাঙালি জাতীয়তাবাদের মাটি কিন্তু তৈরি হয়ে গেছে পশ্চিমবঙ্গে। সেটা বাংলা পক্ষর হাত ধরে বলো, বাঙালি জাগ্রত হচ্ছে যেই থেকে বলে, যে এই যে বাটাস করে যে রিয়াকশানটা হবে ভয়ঙ্করভাবে, সেটা বুঝতে পারেনি। এবং বুঝতে না পারার কারণে তখন একটু হকচকিয়ে গেছে। কিন্তু একটা জিনিস, এটা খুব ভয়ের জিনিসের মধ্যে, এই যে ক্যান্ডিডেটটা, সে নিজে পরের দিন বললো যে আমি এখান থেকে উইথড্র করছি, আমি দাঁড়াবো না। ওকে, ইন্টারেস্টিং কথা, বিজেপি তাকে উইথড্র করেনি, বিজেপি তাকে দল থেকে সাসপেন্ডও করেনি, যেগুলো এই বাবা এইসব ধরনের লজ্জাকর জিনিস সব চলে এসছে সামনে। সে তার পরদিন নাড্ডার সঙ্গে দেখা করেছে, বিজেপি প্রেসিডেন্ট, ওই অমিত মালব্য। সে বলেছে এটা তো তার একটা শিল্প, বাঙালি নারীকে মাল রাঁড় কোলে তুলে নাচানোর যে শিল্প, সেই শিল্পকে কিন্তু বাংলার মাটিতে বাংলা পক্ষ গুঁড়িয়ে দেবে, থোঁতা করে দেবে। সুকান্ত মজুমদার বেচারি, তার কাছে আনন্দবাজার পত্রিকার কোনো এক সাংবাদিক গিয়ে বলেছিল, আচ্ছা এটা সম্বন্ধে আপনার কি মতামত। কষ্টও লাগে, অনুকম্পাও হয়। এই যে ক্যান্ডিডেট লিস্ট এলো, এদেরকে কিছু জিজ্ঞেসও করেনি, এদের কোনো মতামতও নেই। বিজেপি পবন সিংকে নিয়ে দিল্লিতে কি ভাবছে তারও কোনো আপডেট নেই, মানে এক ফোনে যে একটু পৌঁছে যাবে সেসবও নেই। ভায়া ভায়া হয়ে মাঝে মাঝেই তো হয়, দিল্লিতে এরা যায়, বলে না আজকে দেখা করতে পারবে না, এই অবস্থা। মানে রাজসভায় প্রথম মানে গেট পাসের পেছনে রয়েছে। সে বলে
না পবন সিংয়ের পাশে আছি, কারণ ও তো ভাবছে পার্টি এখনও তো কিছু নেগেটিভ কিছু বলেনি, আমি যদি আগ বাড়িয়ে নেগেটিভ কিছু বলে দিই আমার নম্বর কেটে যাবে। এই ভয়ঙ্কর এই অবস্থাটা। আরও ক্যান্ডিডেট আসছে, দাঁড়াও, বললাম না 5টা তৃণমূলের। ইউসুফ পাঠান, এ কে? গুজরাটের একটা গুজরাটিকে দাঁড় করিয়েছে, এবং তৃণমূল ইনিয়ে বিনিয়ে। এবার টিভি শোতে সেদিন ছিলাম, যে আম্বেদকরকে বাংলা থেকে কেন্দ্রীয় আইনসভায় পাঠানো হয়েছিল, এইসব কথা বলছে। আম্বেদকর আর ইউসুফ পাঠান, আম্বেদকর আর এই কীর্তি আজাদ, মানে আমি কি বললাম তোমার এক্সেপশনাল। যে অন্য একটা বিষয়, যে আমি কিন্তু মহিমান্বিত করছি না তাদের, যে নরেন্দ্র মোদীর পক্ষে বলছি বা রাহুল গান্ধীর পক্ষে বলছি, আমি বলছি তাদের স্ট্রেচারটা যেরকম আম্বেদকর, সেটার সঙ্গে এইটা মানে কোনো একটা মানে আছে। বাংলা পক্ষে একটা মিম বানিয়েছে, তাতে লেখা আছে ইউসুফ পাঠান, আর মাঝে একখানে অ্যারো দিয়ে ওপরে লেখা আছে ইউসুফকে ফেরত পাঠান। বাংলা পক্ষ স্পষ্ট বলছে, যেটা বাংলা পক্ষর নীতি, যে বহিরাগতদের দল বিজেপিকে, তা বাঙালি অবাঙালি যা ক্যান্ডিডেট হোক ডাজ নট ম্যাটার, ভোট নয়। কারণ বিজেপির যদি বাঙালিও হয় সে তো পুতুল, তার পা তো যেরকম পুতুল নাচে দেখবে, মনে হয় পুতুলটি স্টেজের ওপর নাচছে, যেন পা তার মাটিতে, কিন্তু আসলে তো পুতুল নাচে পুতুলের পা মাটিতে থাকে না, সেটা সুতো দিয়ে মাঝে মাঝে মনে হয় মাটিতে যেন একটু ড্রপ করা হচ্ছে, ওই টি ব্যাগের মতো। টি ব্যাগ যেরকমভাবে ইয়ে করে ওরমভাবে, অর্থাৎ এদের কোনো নিজস্ব কোনো পার্টস নেই। এবং যেগুলো বহিরাগতদের দল নয় পশ্চিমবঙ্গে, যেরকম কংগ্রেস, সিপিএম, তৃণমূল, এসইউসি, তাদের একমাত্র বাঙালি এবং ভূমিপুত্র ক্যান্ডিডেটদের সমর্থন করুন। এর মানে বহরমপুরে কী দেখা গেল? বাংলা পক্ষ স্পষ্ট বলছে অধীর রঞ্জন চৌধুরীকে সমর্থন করুন, যদি সে নমিনেশন পায়, মোস্ট লাইকলি পাবে, ঠিক আছে, একদম স্পষ্ট, তাকে জয়ী করতে হবে। একটা বার্তা দেওয়া দরকার বাঙালির। এবং আরও দুটো যেগুলো তোমাদের ক্যালকুলেশনে নেই, কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জ থেকে, না না না, সে তো বহুকাল এসে গেছে, সে তো কয়েক প্রজন্ম ধরে এই বিজেপির এমএলএ ছিল, তারপরে ঠিক আছে কত বাঙালির মতোই হয়ে গেছে। আচ্ছা, রাজস্থানীর মতো হয়ে যাওয়া, মারওয়াড়ির মতো হয়ে যাওয়া কোনো বাঙালিকে তো কখনো ক্যান্ডিডেট করতে শুনি না। কি মানে হয়ে যাওয়াগুলো এখানেই হয়ে যায়, এখানেই সব বাঙালি হয়ে যাচ্ছে, আর বাঙালি ওখানে গিয়ে সিটিয়ে বসে থাকছে, সারাক্ষণ সেখানকার ভাষা বলছে, একদম মিশে যাচ্ছে, তাদের মেয়েগুলো লোকাল ছেলেদের সাথেই শুধু বিয়ে হচ্ছে, আস্তে আস্তে উবে যাচ্ছে, তারা হচ্ছে না। আর এখানে যারা বাঙালিকে ঘর ভাড়া দেবে না, শিল্প খুললে, কারখানা খুললে বাঙালিকে কাজ দেবে না, বাড়িতে যদি তাদের বাড়িতে যদি ঢুকতে পারো, যদি জল দাও, তখন দেখবে তারা যে জল খায় সেখান থেকে না অন্য কোনো থেকে একটা গ্লাস এনে দেবে, এরা সব বাঙালি হয়ে গেছে, এরা সব বাঙালি হয়ে গেছে। যারা মা কালীর এই কালীক্ষেত্রে আছি আমরা কালী বৃহত্তর যে এলাকা, কালীঘাট, চেতলা, শাহনগর, মা কালীর ওখানে পুজো দিতে গিয়ে আমাদের যে সেখানে যে পাঠা বলি হয়, দৈব আশীর্বাদ প্রাপ্ত, তার সঙ্গে যাতে ছোঁয়াছুঁই না হয়ে যায় তার জন্য আলাদা থালা ফালা আনে এগুলো পুজো দেওয়ার সময়। ভয় আছে আবার এদিকে, ভয় 16 আনা, জীবন্ত পাপে ভর্তি, পাপ লগ্নে জন্ম। সাজদা আহমেদ, এটা হচ্ছে ওই মোহামেডান স্পোর্টিংটা কন্ট্রোল করতো, সুলতান আহমেদের স্ত্রী, উলুবেরিয়ায় ক্যান্ডিডেট, 95 থেকে 99% বাঙালি। এ হচ্ছে বাঙালি না। কেন? আমরা আরেকটা সিটের কথা বলতে চাই, মানে আরেকটা সিট করে বলার কথা বলি আমি, কারণ সেটা যেটা এই বিজেপি যে বাংলা ভাগ করার কথা বলতে বলতে না, এটা বুঝতে পারবে যে বিজেপি বহুকাল থেকে সেটাকে ভাগ করে দিয়েছে। দার্জিলিং সিট 2009 সালে সেখানে শেষ কোনো বাংলার ভূমিপুত্র জয়ী হয়েছিল, দাওয়া নরবুলা, কংগ্রেসের।
তারপর থেকে বিজেপি টানা বহিরাগতদের দাঁড় করিয়ে দিয়েছে, এবং যারা প্রকাশ্যে পশ্চিমবঙ্গ ভাগের, আমাদের এই পবিত্র প্রিয় মাতৃভূমিকে ভাগের এজেন্ডায় লড়েছে ওখানে। প্রথম যশবন্ত সিং, সেও রাজস্থানের, সেখান থেকে আমদানি করা হলো। সেটা আবার মাঝে বেরিয়েছিল, সেটা পাবলিকলি আফিম টাফিম ইয়ে করতো, এখন মারা গেছে এখন, আর এসব যাই হোক, যেখানে আছেন ভালো থাকুন, ঠিক আছে। তারপরে আনা হলো আলুওয়ালিয়া, ঠিক আছে, সেও বাংলা ভাগের পক্ষে ওখানে সওয়াল করলো, জিতলো বিজেপি। এই আলুওয়ালিয়াকে আবার পরের বার দাঁড় করানো হলো বর্ধমান দুর্গাপুরে। এটা পশ্চিমবঙ্গে একমাত্র সম্ভব যে তোমার মাতৃভূমি যে ভাগ করাতে চায় তাকে তুমি একখানা 70% বাঙালি সিটে দাঁড় করাচ্ছ, কিন্তু ওই যে 30% তো এক কাট্টা, ওই যে লালিপপ লাগেলু ওটা তো এক কাট্টা, মারেলো কচা কচরা তো এক কাট্টা। পবন সিংয়ের ফ্যানরা যারা বাঙালি নারীকে মাল মনে করে, রাঁড় মনে করে, দেখলে করে নাচাতে চায়, যারা আমাদের এই চারিদিকে কলকাতায়, আসানসোলে, টিটাগড়ে, রানীগঞ্জে, শিলিগুড়িতে, খড়গপুরে, রিষড়ায়, শিবপুরে, শালকিয়ায়, ভাটপাড়ায় ভর্তি, তাদের ভরসাতেই তো ক্যান্ডিডেট করলো এবং জিতেও গেল। কারণ বাঙালি কীরকম, বাঙালির মধ্যে হিন্দু, মুসলমান, ঘটি, বাঙাল, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, নানাভাবে, ওরা তো দেশওয়ালি পার্টি। তারপরে এলো কে, রাজু বিস্তাই দার্জিলিং সিটে, সে মণিপুরের। আচ্ছা, মণিপুরে কোনো বাঙালি ক্যান্ডিডেট দাঁড় কেউ করাবে? মণিপুরের লোকজন না, মানে কী বলবো, আর বলছি না, ভয়, পার্টি অফিস জ্বলে যাবে ওখানে যদি মণিপুরে ধরো মণিপুরি মেয়েদের মাল বলা, মণিপুরি মেয়েদের কোলে তুলে নাচাতে চাওয়া একটা বিহারিকে যদি ক্যান্ডিডেট করতো বিজেপির কোনো পার্টি অফিস থাকতো না ওখানে, মুখ্যমন্ত্রী বিজেপি ছেড়ে দিত, তাকে পানে বাঁচতে হবে তাকে। এই পশ্চিমবঙ্গে সম্ভব। সেই রাজু বিস্তা ওখান থেকে এসে দাঁড়ালো, বাংলা ভাগ, বাংলা, মণিপুর থেকে এসে এখানে বাংলা ভাগ এই করে গেল। বাংলা ভাগের কথা বললো জন বার্লা থেকে শুরু করে এই যত সব এগুলো বিধানসভায় বলল, লোকসভায় বলল, কোনো স্টেপ নেওয়া হলো না, বরং যারা এগুলো বললো, এই জন বার্লা ইত্যাদি, এদেরকে মন্ত্রী করে দেওয়া হলো সেন্টারে, প্রাইজ। আরে বেটা আচ্ছা কাজ কিয়া, বাংলা ভাগ কা বাত बोला तुम, একটু দুটো এক্সট্রা सीआरपीएफ का हिंदुस्तानी हम भेजता, तो দুটো হ্যাঁ हम আরও দুটো भेजता, তো সামনে একটা গাড়ি হয়, সামনে পিছনে আরও এক্সট্রা করে একটা করে গাড়ি দেতা, ঠিক আছে। এবং একটাই ভালো পজিটিভ ব্যাপার থেকে এসছে এখানে, 2009 থেকে আবার ওই 2009-তে ফিরে আসি, 2009 না 2014, 9 বোধ হয়, 9, একটু মিক্স হয়ে যেতে পারে। ব্যারাকপুর শিল্পাঞ্চলে বাঙালির যে রাহুর দশা হয়েছিল, এই দীনেশ ত্রিবেদী, তারপরে এই অর্জুন সিং, এই রাহুর দশা বোধহয় কাটতে চলেছে। এই একটা ব্যাপার আমি তৃণমূলকে কিন্তু ধন্যবাদ জানাবো যে অর্জুন সিং আউট। সে তো বিজেপি যাচ্ছে, যেখানে যাক, মরুক গিয়ে যাক, বিহারে যাক না, বিহারে গিয়ে বিজেপি করুক না। সে দেখলাম বলেছে একদম আবেগ ঘন কি একটা স্টেটমেন্ট দেখলাম, আমি ব্যারাকপুরেই জন্মেছি, আমি ব্যারাকপুরেই মরতে চাই। কোথাও মরতে টরতে হবে না, দীর্ঘজীবী হন। ওনার বাবা যদি এই সংকল্প করতেন, বাপ ঠাকুরদা যদি সংকল্প করতেন আমি বিহারেই জন্মেছি, বিহারেই মরতে চাই, তাহলে এই ব্যারাকপুর শিল্পাঞ্চলে বাঙালির অনেক কল্যাণ হতো। এই যে পবন সিং, আমাদের এই মেন্টালিটির একটা সামাজিক যে পরিসর সেটা বুঝতে হবে। পবন সিংয়ের বাপ পশ্চিমবঙ্গের থেকে কামিয়েছে চিরকাল, অর্থাৎ এই যে বলছে বাঙ্গালওয়ালি মাল, বাংলার মেয়ে একটা নেব, তাকে নাচাবো, ঠিক আছে, এটা একখানা তার জনজীবনের অংশ, জনচেতনার অংশ। ভাবো, এমন নয় যে সে একটা ফ্যান্টাসিতে বলছে, এটা তাদের এই লোলুপতা, এই হিংস্রতা, তাদের এই বাঙালি নারীর প্রতি, বাঙালি জাতির প্রতি এই ঘৃণা এবং আগ্রাসী এই যে মনোভাব, এই যে ধর্ষকামী যে মনোভাব, এটা প্রজন্মান্তরে
হয়েছে। আরে ভাই, বিহারকে তো বাংলা থেকে আলাদা করে দেওয়া হয়েছে, এবং তখন তারা রব তুলেছিল বিহার ফর বিহারিজ। তো বুঝে নেয় না ভাই, আবার কেন? বাগডোগরাতে, পশ্চিমবঙ্গের বাগডোগরাতে জয় বিহার, এক বিহারি সপে ভারী, এইসব বলে স্লোগান দিয়ে হাজার হাজার গুটখাখোর ক্রিমিনাল মিছিল করছে। আবার ওই এক বিহারি সপ্পে ভারী এই স্লোগান আমরা আরেকবার কবে শুনেছিলাম? 2021 সালে, যখন এই রবি কিষেন, যে এরকম বাঙালি নারীকে এরকম অনুরূপ ঘৃণামূলক গান ইত্যাদি, গান কি আর বলবো, এগুলো হোয়াট এভার, সে হাওড়ায় আবার ওই সব এলাকা প্রচার করতে এসেছিল। কথাটা হচ্ছে পবন সিং আবার বলেছে সে নাকি দাঁড়াবে, ভগবান জানে কোত্থেকে দাঁড়াবে। পবন সিং দাঁড়াক না দাঁড়াক, যা হোক, কিন্তু যাদের ভরসায়, যে সরীসৃপদের ভরসায়, যে সাপদের ভরসায়, যে হিংস্র জন্তুদের ভরসায়, যে বহিরাগত বাঙালি বিদ্বেষীদের ভরসায় বিজেপি পবন সিংকে প্রার্থী করার সাহস দেখিয়েছে, এগুলো তো থেকে যাবে। এগুলো তো কন্যাশ্রী পায়, রূপশ্রী পায়, ঐক্যশ্রী পায়, আর কি শ্রী সব পায়, তাই না? সব পেয়ে বসে আছে। দুয়ারে দুয়ারে গিয়ে সরকার তাদের যা যা, ঠিক আছে, স্বাস্থ্যসাথী পায়, পায়, এই যে লক্ষ্মীর ভাণ্ডার সব পায়। কেন পাবে?